প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন সময় সবাই সরকারি হরমোন কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকছো। যতদিন তোমাদের কলেজে এসে ক্লাস করার সুযোগ থাকবে না, ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। যেহেতু তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু অনলাইনের মাধ্যমে চলমান রয়েছে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনার শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনার শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ৮ম অধ্যায়ের স্থায়ী হিসাব নিয়ে তোমাদের মাঝে আজ আলোচনা করব। তবে স্থায়ী হিসাবের আজ সরল রৈখিক স্থায়ী হিসাবের মূলত এই অধ্যায়ের অবচয় এবং অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয়। তবে আমরা আজ আলোচনা করব সরল রৈখিক পদ্ধতি নিয়ে। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। তো শিক্ষার্থী বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসটি উপভোগ করার জন্য। সরলরৈখিক পদ্ধতি নিয়ে আজ আলোচনা করা হবে, এটি শুরুতেই বলা হলো। তবে সরলরৈখিক পদ্ধতি কি সে সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান করা খুব সহজ হবে। তাহলে আমরা শুরুতেই জেনে নেই সরলরৈখিক পদ্ধতি বলতে কি বোঝায়। যে পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির প্রাথমিক মূল্যের উপর প্রতি বছর শতকরা একটি নির্দিষ্ট হারে অবচয় ধরা হয় তাকে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বলে। অর্থাৎ প্রতি বছর একটা নির্দিষ্ট হারে, আমি বলেছিলাম এখানে শতকরা হারে হতে পারে অথবা আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করেও হতে পারে। যেমন 10,000 টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো এবং সেটির 10% প্রতি বছর খরচ বা অবচয় হবে, তাহলে 10,000 টাকার উপর 10% করলে হবে 1,000 টাকা। তাহলে প্রতি বছর অবচয়ের পরিমাণ হচ্ছে 1,000 টাকা। দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ আবার 1,000 টাকা, এভাবে প্রতিটি বছরের অবচয়ের পরিমাণ হবে 1,000 টাকা করে। এটাই হচ্ছে সরলরৈখিক পদ্ধতির মূল কথা। প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে, কোনো বছর বেশি হবে না, আবার কোনো বছর কিন্তু কম হবে না, এটা একেবারে স্থির থাকবে। এই জন্য এটাকে স্থির কিস্তিও পদ্ধতি বলা হয়ে থাকে। সরলরৈখিক পদ্ধতি মানে হচ্ছে সমান অবচয় হবে প্রতি বছরের, অর্থাৎ প্রতি বছরের অবচয়ের পরিমাণ কি হবে, সমান হবে। আর সরলরৈখিক পদ্ধতির যে সূত্রটি তা আমাদের অঙ্ক করার জন্য শিখতে হবে। ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু হচ্ছে কস্ট অফ অ্যাসেট, সম্পত্তির ক্রয় মূল্য, মাইনাস সেলভেজ ভ্যালু, যেটাকে ভগ্নাবশেষ মূল্য বলা হয়ে থাকে। সেই সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। বাদ দিয়ে সেটাকে এক্সপেক্টেড লাইফ, আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যে টাকাটি পাওয়া যাবে সেটাকে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করে যে ভাগফলটি হবে সেটি হচ্ছে প্রতি বছরের অবচয়ের পরিমাণ। এভাবে আমরা অবচয়টি নির্ণয় করি। এবার একটি প্রবলেম তোমাদের মাঝে উপস্থাপন করা হবে, সেই প্রবলেমটি দেখে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আর এই প্রবলেম ক্যালকুলেটেড ডেপ্রিসিয়েশন, যদি পরীক্ষায় ডেপ্রিসিয়েশন শিডিউল করতে বলে তাহলে সেটার জন্য আবার আরেকটি সলভ করে করতে হবে। তো প্রবলেম 1, assume a machine was bought for টাকা 5 লাখ টাকা, অর্থাৎ 5 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছিল। and we thought, এবং চিন্তা করা হচ্ছে যে we would keep it for 5 years, এটি আয়ুষ্কাল হচ্ছে কত বছর, 5 বছর, and then sell it for টাকা 50,000 সেলভেজ ভ্যালু, অর্থাৎ 5 বছর পর এটা যখন বিক্রি করা হবে তখন তার মূল্য হবে 50,000 টাকা, যেটাকে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বলা হয়। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের পরিমাণ নির্ণয় করো। তাহলে যে সূত্রটি আমরা দেখেছিলাম সেই সূত্রটি যদি জেনে থাকি তাহলে কিন্তু এই প্রবলেমটি সমাধান করা খুবই সহজ।
তাহলে কি হবে? ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। তো এখানে কস্ট অফ অ্যাসেট কত টাকা? কস্ট অফ অ্যাসেট হচ্ছে 5 লাখ টাকা। সেলভেজ ভ্যালু কত টাকা? সেলভেজ ভ্যালু হচ্ছে 50,000 টাকা। তাহলে এই 5 লাখ থেকে 50,000 টাকা বাদ দিতে হবে। আর এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, তাহলে এক্সপেক্টেড লাইফ হবে 5। এবার 5 লাখ থেকে 50,000 টাকা বাদ দিলে বিয়োগফল হবে 4,50,000 টাকা। 4,50,000 কে 5 দিয়ে ভাগ করলে প্রতি বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 90,000 টাকা। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়ের পরিমাণ বের করলাম। বার্ষিক অবচয়ের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। প্রথম বছরেও 90,000 টাকা হবে, দ্বিতীয় বছরে 90,000 টাকা হবে, পঞ্চম বছরে গিয়েও অবচয়ের পরিমাণ কত টাকা হবে? 90,000 টাকা হবে। এবার আমরা আরেকটি প্রবলেম আলোচনা করব। যদি তোমরা আগের প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই প্রবলেমটি তোমরা করতে পারবে এবং সহজেও বুঝতে পারবে। On 1st January 2013, a new machine was purchased at টাকা 1 লাখ। 2013 সালের জানুয়ারির 1 তারিখে একটি নতুন মেশিন ক্রয় করা হয়েছিল কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। And its estimated life is 4 years, এবং এর প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। At the end of the estimated life, এবং এর estimated life scrap value of the machine, মানে 4 বছর শেষ হয়ে যাওয়ার পর তার ভগ্নাবশেষ মূল্য will be টাকা 20,000, ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। Show the depreciation schedule for 4 years, এখানে আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে হবে 4 বছরের জন্য। যদি ডেপ্রিসিয়েশন শিডিউল বলা হয়ে থাকে করার জন্য, তারপরে কিন্তু আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশনের পরিমাণ নির্ণয় করতে হবে। তারপর আমরা কি করব? ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করব। তাহলে প্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন নির্ণয় করি। তো ডেপ্রিসিয়েশন নির্ণয় করার যে সূত্রটি সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু হচ্ছে কস্ট অফ অ্যাসেট সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। আর এই প্রশ্নে আমাদের কস্ট অফ অ্যাসেট কত? 1 লক্ষ টাকা। সেলভেজ ভ্যালু কত টাকা? 20,000 টাকা। এক্সপেক্টেড লাইফ কত? 4 ইয়ার্স। এবার আমরা মানগুলো বসাই। কস্ট অফ অ্যাসেট 1 লাখ টাকা, সেলভেজ ভ্যালু 20,000, এক্সপেক্টেড লাইফ 4। 1 লাখ থেকে 20,000 বাদ দিলে হবে 80,000 টাকা। 80,000 কে 4 দিয়ে ভাগ করলে হবে 20,000 টাকা। তার মানে প্রতি বছর অবচয়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। আমরা অবচয় নির্ণয় করলাম, প্রথম যে কাজটি সেটি শেষ করলাম। এবার দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল, সেটা আমরা নির্ণয় করব। ডেপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করার জন্য আমাদের একটি ছক কেটে নিতে হবে। প্রথম থাকবে হচ্ছে ডেট, তারপর হচ্ছে কস্ট, তারপর হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু যেটাকে আমরা বলি সেটাই হবে এখানে। এবার এই 2013 সালের 1 তারিখ সেটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, এবং এই 1 তারিখে আমাদের কিন্তু কোনো অবচয় হবে না। অবচয় হবে মূলত এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, প্রতি বছর শেষ হওয়ার পর আমরা অবচয় ধরবো। তাহলে প্রথম বছরে কিন্তু আমাদের অবচয় হচ্ছে না, মানে 1 তারিখের, কিন্তু এটার শেষে গিয়ে অর্থাৎ 31/12/2013 এসে আমাদের অবচয়ের পরিমাণটা ধরতে হবে। কত টাকা? 20,000 টাকা। তাহলে প্রতি বছর এই প্রথম বছরে শূন্য হবে, মানে প্রথম বছর বলতে জানুয়ারির 1 তারিখে শূন্য হবে, বাট 31 তারিখে কিন্তু 20,000 টাকা অবচয়ের পরিমাণ চলে আসবে। এবার প্রতি বছর অবচয়ের পরিমাণ হচ্ছে 20,000, 20,000, 20,000, 20,000 আমরা লিখলাম। এবার আমাদের শুরুতে ছিল 1 লক্ষ টাকা 1 তারিখে। এবার এই 1 লক্ষ টাকা 1 তারিখে ছিল, বাট 31 তারিখে এসে কিন্তু সেটা আর 1 লক্ষ টাকা থাকবে না। কেন? এই 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন মাইনাস করার পর কস্ট হবে কত? 80,000 টাকা। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের কত টাকা? 80,000 টাকা। এইটা কস্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। এই 80,000 টাকা পরবর্তী বছরে এসে এই 60,000 হয়ে যাবে, কারণ 80,000 থেকে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন লেস করতে হবে, লেস করলে হবে 60,000 টাকা। আবার 60,000 টাকা থেকে 20,000 টাকা লেস করলে হবে 40,000 টাকা। 40,000 টাকা থেকে 20,000 টাকা লেস করলে হবে কত টাকা? 20,000 টাকা। তো এভাবে আমরা এই ডেপ্রিসিয়েশনটা প্রতি বছর বাদ দিয়ে আমাদের সম্পদের যেই পুস্তক মূল্য বা বুক ভ্যালু সেটা আমরা এখানে দেখিয়েছি। আর এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা আমরা 4 বছরে অবচয়ের পরিমাণ কত হয়। প্রথম বছরে 20,000 টাকা, তাহলে প্রথম বছরে 20,000 টাকা হবে, দ্বিতীয় বছর
রেটটা আর আগেরটা যোগ করে হবে 40,000 টাকা, কারণ একুমুলেটেড মানে হচ্ছে ক্রমবর্ধিত। তারপর 40,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করে হবে 80,000 টাকা, এবং 80,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করে হবে 60,000 টাকা। 60,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করে হবে 80,000 টাকা। অর্থাৎ 4 বছর শেষ হওয়ার পর অবচয় পরিমাণ হবে কিন্তু 80,000 টাকা। এটা আমরা ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করে দেখাতে বলা হয়েছে, আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলটি তৈরি করে নিলাম এবং সেটা উপস্থাপন করলাম। তো এরকম যদি প্রবলেম তোমাদের পরীক্ষায় আসে, নিশ্চয়ই তোমরা সেটা সহজেই সমাধান করতে পারবে। যদি সমাধান করতে পারো তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, যেটি তোমার বাসায় সমাধান করবে। Alam Limited purchased a machine at the beginning of the year 2010 for Taka 5 lakh. It is estimated life 5 years. Rating on the machine is Taka 10,000. Installation expenses are Taka 5,000. The machine is estimated to have a residual value of Taka 25,000. এখানে depreciation এর যে রেসিডিয়াল ভ্যালু, দ্যাটস মিন সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালুর পরিমাণ হচ্ছে 25,000 টাকা। রিকোয়ারমেন্ট আমাদের যেগুলো করতে হবে, ডেপ্রিসিয়েশনটা তৈরি করতে হবে। ডেপ্রিসিয়েশনের আন্ডার স্টেট লাইন, হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন কস্ট অফ দ্য মেশিন ফর অ্যাকাউন্টিং পারপাস। ডেপ্রিসিয়েশন কস্ট কত সেটা বের করতে বলা হয়েছে। তারপর হচ্ছে কম্পিউট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার স্টেট মেথড, যেহেতু সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে এই অবচয় ধার্য করতে হবে। অ্যান্ড শিডিউল অফ ডেপ্রিসিয়েশন, তাহলে প্রথম যে কাজটি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করবে। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করবে। তারপর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে জার্নাল ফর ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4টি বছরের কি করবে, জার্নাল দেবে। তো এটা কিভাবে আমরা করব সেটা একটু দেখে নেই। যদি আমাদের প্রথম যে ক্যালকুলেট অফ কস্ট অফ মেশিনের ক্রয় মূল্য সেটি কত সেটি দেখে নেই। পারচেজ প্রাইস 5 লাখ টাকা। ফ্রেটিং অর্থাৎ আন্তঃপরিবহন 10,000 টাকা। ইনস্টলেশন সংস্থাপন ব্যয় হচ্ছে 5,000 টাকা। তাহলে এই সম্পত্তির মূল্য হচ্ছে 5,15,000 টাকা। সেটা থেকে সেলভেজ ভ্যালু বাদ দিতে হবে 25,000 টাকা। বাদ দিলে ডেপ্রিসিয়েবল কস্ট হচ্ছে 4,90,000 টাকা। তাহলে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা আমরা বের করলাম। এরপর দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল করতে হবে। তো ডেপ্রিসিয়েশন বের করার জন্য কস্ট অফ অ্যাসেট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিতে হবে। কস্ট অফ অ্যাসেট হচ্ছে 5,15,000 টাকা আর সেলভেজ ভ্যালু হচ্ছে 25,000 টাকা। এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স। 4,90,000 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের প্রতি বছর অবচয়ের পরিমাণ হবে 98,000। এটা হচ্ছে অবচয়ের পরিমাণ। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগের মতোই ডেপ্রিসিয়েশন শিডিউল আমরা তৈরি করব। 5,15,000 এটা হচ্ছে 0, অর্থাৎ প্রথম বছরের প্রথম তারিখের কথা। আর প্রথম শেষ হওয়ার পর সেটি এই 5,15,000 থেকে এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাদ দিতে হবে। বাদ দিলে হবে 4,17,000। 4,17,000 থেকে আবার 98,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। প্রতি বছর এভাবে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাদ দিতে হবে। আর এই জায়গায় আমাদের একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হবে ডেপ্রিসিয়েশন প্রথম বছর, তারপর দ্বিতীয় বছরের সাথে প্রথম বছর যোগ করতে হবে 1,96,000 হবে। 1,96,000 সাথে আবার 98 যোগ করে হবে 2,94,000। 2,94,000 সাথে আবার 98 যোগ করে, এভাবে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণগুলো বের করতে হবে। 3 নাম্বার যেই কাজটি করতে বলা হয়েছে এই প্রশ্নে সেটি হচ্ছে জার্নাল করতে বলা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জার্নাল করতে হবে। তাহলে কিন্তু জার্নাল করতে চাইলে আমাদের কিন্তু আলম কোম্পানির জার্নাল দিতে হবে। সেটি কিভাবে, আমাদের সম্পত্তি ক্রয় করেছি সেই জন্য একটি জার্নাল দিতে হবে। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন ধরেছি, ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল দিতে হবে, এবং ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করা হয়েছে সেই জন্য আরেকটা জার্নাল দিতে হবে। আর আমাদের প্রথম যে জার্নালটি 2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখের মেশিনারি ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। তারপর এই 2010 সালের ডেপ্রিসিয়েশন ধরা হয়েছে 98,000 টাকা। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে 98,000 টাকা, কারণ এখানে যত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে তত টাকা আবার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসেবে জমা করে রাখা হচ্ছে। এই জন্য আমাদের কিন্তু সম্পদ অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর মেশিনারি কিন্তু ক্রেডিট করা হয় নাই। কেন? কারণ যত টাকা ডেপ্রিসিয়েশন করা হবে ঠিক তত টাকাই আবার
কি করা হবে, অবশ্যই সঞ্চিতিতে জমা করে রাখা হবে। এবার আমরা এই ডেপ্রিসিয়েশনটা কি করব, ইনকাম স্টেটমেন্টে পোস্টিং করব। তাহলে ইনকাম সামারি ডেবিট আর হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। একইভাবে আমাদের দ্বিতীয় বছর এসে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন হবে আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে। এই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব, ইনকাম সামারিতে পোস্টিং করব। তাহলে জার্নাল কি হবে, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। পরের বছর আবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর ডেপ্রিসিয়েশনের পরিমাণ কিন্তু 98,000 টাকা। এটা আবার কি করতে হবে, ইনকাম সামারিতে পোস্টিং দিতে হবে, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। 2013 সালের আবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আবার এই ডেপ্রিসিয়েশনটা কি করতে হবে, ইনকাম সামারিতে পোস্টিং দিতে হবে। তাহলে জার্নাল কি হবে, ইনকাম সামারি ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এই প্রশ্নে 4 বছরের বলা হয়েছে, এই জন্য আমরা 2010, 11, 12, 13 4 বছরের কি করলাম, জার্নাল করলাম। যদি 4 বছর না বলতো তাহলে কিন্তু 5 বছরের কি করতে হতো, জার্নাল করতে হতো এবং সেগুলো আবার এখানে দেখাতে হতো। যাক, এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক তোমরা বাসায় করবে। এটা খুব সহজ একটি হোমওয়ার্ক। রাকিন কোম্পানি পারচেজ এ মেশিন January 1, 2009 for টাকা 1,45,000. The machine is expected to have a useful life of 5 years and sales value of টাকা 10,000. The company's year ended in December 31. তাহলে সম্পত্তির মূল্য হচ্ছে 1,45,000 টাকা, তার সেলস ভ্যালু হচ্ছে 10,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে কি করতে হবে, 1,45,000 থেকে 10,000 টাকা মাইনাস করতে হবে, সেটাকে 5 দিয়ে ভাগ করে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার স্টেট লাইন মেথড, এটা করতে হবে। দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে জার্নাল করতে হবে। তাহলে প্রথম বছরের জন্য সম্পদ ক্রয় করা, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশনটা ইনকাম স্টেটমেন্টে, ইনকাম সামারিতে পোস্টিং দেওয়া, এটা হচ্ছে প্রথম বছর। আর বাকি বছরগুলোতে শুধু ডেপ্রিসিয়েশন আর হচ্ছে ইনকাম সামারিতে পোস্টিং দিতে হবে। এই কাজটি করে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। আশা করি তোমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছো। আর যদি ক্লাসটি বুঝতে গিয়ে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা তুমি ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো, অথবা মেসেঞ্জারে তুমি তোমার সমস্যার কথা জানাতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সরকারি ধরন কলেজের অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।